আমি দুধ গরম করে রান্নাঘর থেকে ফিরে আসছিলাম, তখনই শাশুড়ি মায়ের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমার শাশুড়ি বারবার বলছিল, এখন থামো, আমি ক্লান্ত হয়ে গেছি। আমার আর এতটুকু শক্তি নেই। তুমি খুব শক্তিশালী, কিন্তু আমি দুর্বল। তারপর যখন শ্বশুরের রাগিত স্বর শোনা গেল, শ্বশুর বলছিলেন, চুপ করে বসে থাকো এবং এভাবেই চলতে দাও। এসব শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং আমার ঘরে চলে এলাম। যখন আমি ঘুমোতে গেলাম তখন ভাবতে লাগলাম, আমার শ্বশুর এত শক্তিশালী কিভাবে? আমারও তো এমন একজন স্বামী চাইছিল। হ্যালো বন্ধুরা, আমার বিয়ে খুব তাড়াহুড়োতে হয়েছিল। একটি ভালো ঘরবাড়ি হওয়ার কারণে আমার বাবা মা বিয়ে থেকে অস্বীকার করেননি এবং আমার দ্রুত বিয়ে দিয়েছিলেন। আমি শ্বশুরবাড়িতে এসে 1 সপ্তাহ হয়ে গিয়েছিল এবং আমি আমার স্বামীর দৈনন্দিন রুটিন ভালোভাবে জানতাম। সে প্রতিরাতেই দুধ পান করতে পছন্দ করত, কিন্তু আমি ভুলে যেতাম। আমি প্রতিবার ছোট ছোট জিনিস ভুলে যেতাম এবং কিছু জিনিসকে বেশি গুরুত্ব দিতাম এবং সেই সব নিয়ে ভাবতে থাকতাম। 3 দিন ধরে আমার স্বামী আমাকে রাতে দুধ আনতে মনে করিয়ে দিচ্ছিল। আমার দুধ পান করার অভ্যাস আছে, কিন্তু আমি আবার ভুলে গেলাম। একদিন আমার স্বামী রাগ করে আমার কাছে এল এবং রাগ করে আমাকে বলল, আমাকে কি প্রতিরাতেই তোমাকে বারবার বলতে হবে? আমি দ্রুত উঠে রান্নাঘরে চলে গেলাম। আমার শাশুড়ি আমার ঘরে ছিল। যখন আমি দুধ গরম করে ফিরে আসছিলাম তখন শাশুড়ি শ্বশুরের ঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল। শাশুড়ি বারবার বলছিলেন, এখন থামো, আমি ক্লান্ত হয়ে গেছি। আমার আর শক্তি নেই। তুমি খুব শক্তিশালী, কিন্তু আমি দুর্বল। তারপর শ্বশুরের রাগত স্বর শোনা গেল, তুমি কি একটু থামতে পারো না? এসব শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এবং আমার ঘরে চলে এলাম। যখন আমি ঘুমোতে গেলাম তখন ভাবতে লাগলাম, আমার শ্বশুর এত শক্তিশালী কিভাবে? আমারও তো এমন একজন স্বামী চাইছিল, কিন্তু আমার স্বামী খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেত। এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমি উঠলাম তখন আমার শাশুড়ি রোজের মতো ঘরের কাজ করছিলেন। তার আচরণ একদম স্বাভাবিক ছিল। এমন মনে হচ্ছিল না যে তিনি রাতে এই সব করছিলেন। আমার শ্বশুর একদিন তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি এলেন এবং সঙ্গে সঙ্গে শাশুড়িকে ঘরে ডেকে নিয়ে গেলেন। আমি খাবার বানালাম এবং আমার শাশুড়িকে ডাকতে তার ঘরের কাছে গেলাম। দরজায় পৌঁছে তাদের আওয়াজ শুনে আমি হতবাক হয়ে গেলাম। রাতের খেলা আবার শুরু হয়ে গিয়েছিল। শাশুড়ি বলছিলেন, থামো, আমি ক্লান্ত হয়ে গেছি। এসব শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং রান্নাঘরে ফিরে এলাম। যখন আমি রান্নাঘরে এলাম তখন ভাবছিলাম, আমার শ্বশুর কি খান যে এত শক্তিশালী হয়ে যান? আধ ঘন্টা পরে আমি আবার তাদের ঘরে গেলাম এবং আবার সেই একই আওয়াজ শুনতে পেলাম। এখন আমি ভাবছিলাম, শ্বশুর এত শক্তিশালী হওয়ার রহস্য কি? এখন আমি জানতে চাইছিলাম, আমার শাশুড়ি তাকে প্রতিদিন কেন মানা করেন? 15 মিনিট পরে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। যখন তিনি বেরোলেন তখন তার মুখে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু 2টি হাত কোমরে ছিল এবং তিনি বলছিলেন, এই কোমরের ব্যথা কখন সেরে উঠবে? এ শুনে আমি আমার হাসি চেপে রাখতে পারলাম না। এখন আমি জানতে চাইছিলাম, শাশুড়ি তাকে কি দেন? আমার নজর আমার শাশুড়ির উপর ছিল। আমার স্বামী তাদের থেকে খুব আলাদা ছিলেন। তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন এবং আমি আমার স্বামীর ভালোবাসার আকাঙ্ক্ষা রাত জাগতাম। তখনই আমার নজর শাশুড়ির ঘরের উপর যেত। তাকে দেখে আমি অবাক হতাম যে তিনি এই বয়সেও কিভাবে মজা করতে পারেন। স্বামী তো ঘুমিয়েছিলেন, কিন্তু আমি ভাবছিলাম, আমার স্বামীও যদি আমার শ্বশুরের মতো হতেন। তাদের দরজার কাছে শাশুড়ির আওয়াজ শোনা যাচ্ছিল, এখন থামো, আমাকে ছেড়ে দাও। এ শুনে আমি খুব অস্বস্তি বোধ করলাম। তারপর আমি ভাবলাম, আমাকে তাদের ঘরে গিয়ে দেখতে হবে যে তারা আসলে কি করেন এবং শাশুড়ি শ্বশুরকে কি খাওয়ান। আমি এটি জানার চেষ্টা করলাম, কিন্তু কিছুই জানতে পারলাম না। তারপর আমি ভাবলাম, সেই জিনিসটি ঘরে লুকানো থাকবে। তাই আমি দেখতে চাইছিলাম তারা এখন কি করেন। তারপর আমি উঠে শাশুড়ি শ্বশুরের ঘরে চলে গেলাম। ঘরে আলো জ্বলছিল, এর মানে তারা ঘুমোচ্ছিলেন না। জানালা থেকে আওয়াজ আসছিল, শাশুড়ি বলছিলেন, তুমি আমাকে এই বয়সেও ছাড়ছ না? তুমি জানো এখন আমি ক্লান্ত হয়ে গেছি। শ্বশুর বলছিলেন, একটু সহ্য করো, তারপর তোমার ব্যথা থাকবে না। কিছুক্ষণের জন্য শাশুড়ি শান্ত হয়ে গেলেন। আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু পর্দা টানা ছিল। আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না। এটি দেখে আমি হতাশ হয়ে গেলাম এবং আমার ঘরে ফিরে এলাম। আমিও আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। তখনই আমার স্বামী রাগ করে বললেন, এই সময় কোথা থেকে আসছ? তার প্রশ্ন আমাকে হতবাক করে দিল।
আমি তার দিকে ভালো করে তাকালাম, তখন স্বামী তার বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি আমার সম্পর্কে কি ভাবছ? আমি ঘুমোচ্ছি, তাই তুমি কিছুই করবে এবং আমার কিছুই জানা থাকবে না। স্বামীর তারা আমাকে বিরক্ত করেছিল। তারা বলল, সত্যি বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি তৎক্ষণাৎ বললাম, আমার ভাল লাগছিল না, মাথা ব্যথা হচ্ছিল, তাই আমি বাইরে উঠানে চলে গিয়েছিলাম। এখন তুমিই বলো, এতে কি ভুল আছে? আমি একটু জোরে বললাম। সে এক মুহূর্তের জন্য চুপ থাকল এবং বলল, বাইরে উঠানে যাওয়ার কি দরকার ছিল? পরের বার যখন তোমার মাথা ব্যথা করবে আমাকে জাগিয়ে দিও। তোমার একা বাইরে যাওয়ার দরকার নেই। এটা বলেই তারা আবার ঘুমিয়ে পড়ল। জানি না আমার মনে কি চলছিল, আমি তাদের ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু নিজে থেকে তাদের কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। সেই রাতে কখন ঘুম এসেছিল আমি নিজেই টের পাইনি। এখন আমি শাশুড়ির ঘর থেকে দিনরাত একই আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং ভাবছিলাম এটা কি করছে। পরের দিন আমার স্বামী বলল, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। যখন সে আমাকে এটা জানাল, আমার মাথায় একটি চমৎকার ধারণা এল। আমি ভাবলাম, দেখি আজ তাদের ঘরে কি হচ্ছে। আমার শাশুড়ি সন্ধ্যায় খাবার খাওয়ার পর বাইরে হাঁটতে যাচ্ছিল এবং তারা দুজনেই পরস্পরের সাথে কথা বলছিল। আমি তাদের দেখে অবাক হয়ে যেতাম যে এই বয়সেও তারা একে অপরের সাথে সময় কাটায়। তাদের এবং আমার জীবন খুব আলাদা ছিল। তারা এই বয়সেও পূর্ণ জীবন যাপন করছিল আর আমরা আলাদা ছিলাম। সেদিন আমি দ্রুত আমার সব কাজ শেষ করলাম এবং আমার শাশুড়ি শ্বশুরের ঘরে চলে গেলাম। আজ আমি শাশুড়ির ঘরে লুকিয়ে সত্যি জানার চেষ্টা করছিলাম। আমার শ্বশুর তার স্ত্রীকে খুব ভালোবাসেন এবং তাকে খুব খুশি রাখেন। আমার স্বামী আমাকে ততটা খুশি রাখতে পারে না, তাই আমি জানতে চেয়েছিলাম আমার শ্বশুর এমন কি খান যা তাদের এত শক্তিশালী করে তোলে। আমি এটা আমার স্বামীকে দিতে চেয়েছিলাম। এটা দেখার জন্য আমি সেই রাতে তাদের ঘরে লুকিয়েছিলাম। সেই রাতে আমি যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। আমি তাদের কোনো শর্ত ছাড়াই দেখছিলাম। কিছুক্ষণ পর আমি উঠে দাঁড়ালাম এবং তাদের কাছে গেলাম। তারা আমাকে অবাক হয়ে দেখছিল, তাদের বিশ্বাসই হচ্ছিল না যে আমি তাদের ঘরে আছি। পরের দিন আমার স্বামীও বাড়িতে ছিল না এবং এখন আমি আবার সিদ্ধান্ত নিলাম যে আমি রাত কাটাবো আমার শ্বশুরের ঘরেই। সম্ভবত এটা আমার শাশুড়ির জানা ছিল, তাই সে রাগ করে আমাকে বলল, আজ রাতে তুমি যদি আমাদের ঘরে আসো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা শুনে আমি খুবই বিরক্ত হলাম। ঠিক তখনই আমার শ্বশুর সেখানে চলে এলেন। আমাদের কথা বলতে দেখে তিনি আমাদের দিকে এলেন এবং আমার দিকে তাকালেন। তারপর আমি মৃদু স্বরে বললাম, মা আমাকে রাতে ঘরে আসতে মানা করছেন। এটা শুনে আমার শ্বশুর খুব রেগে গেলেন এবং রাগত স্বরে তার দিকে তাকিয়ে বললেন, বুকে মানা করো না। তার উপর আমার ঠিক ততটাই অধিকার আছে যতটা তোমাদের উপর আছে। তারপর তুমি তাকে কেন মানা করছ? যা তুমি নিজে করতে পারো না তাকে করতে দাও। তার চলে যাওয়ার পর আমার শাশুড়ি বলল, যদি তুমি আজ আমাদের ঘরে আসো, তাহলে আমি তোমার স্বামীকে তোমার বিরুদ্ধে করে দেব। এটা শুনে আমি খুবই বিরক্ত হলাম। যদি সে আমার স্বামীকে আমার বিরুদ্ধে কিছু বলে, তাহলে সে আমার উপর রাগ করবে। আমার পক্ষে এসব সহ্য করা অসম্ভব ছিল। আমি জানতাম আমার স্বামী সন্দেহপ্রবণ মানুষ। যদি তার মনে কোনো কথা ঢুকে যায় তাহলে তা দূর করা সহজ নয়। আমার এখনও মনে আছে, যখন প্রথম দিকে একবার আমি ঘর থেকে বাইরে চলে গিয়েছিলাম, তখন সে আমাকে কত রাগ করে কথা বলেছিল। আমি তার চোখে সন্দেহ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। যদি আমার শাশুড়ি এমন কিছু বলে তাহলে আমি কি করব? আর আমার স্বামী তার মায়ের কথা শুনবে এবং তার উপরই বিশ্বাস করবে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার শাশুড়ির কথা মানব, তার সাথে মিশে যাব এবং সে রাগ করবে না। সে আমার স্বামীকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করবে না। আমি রাতের খাবারের পরপরই আমার ঘরে চলে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। আমি খুব খুশি ছিলাম যে গতকাল আমি আমার শ্বশুরের ঘরে গিয়েছিলাম এবং তাদের দেখে আমি আনন্দ পেয়েছিলাম। কিন্তু যখন আমার শাশুড়ির আচরণের কথা মনে পড়ল, আমি চুপ হয়ে গেলাম। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। আমি দরজা খুললাম, সামনে আমার শ্বশুর দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে অবাক হয়ে দেখলেন এবং বললেন, আজ তোমাকে আমার ঘরে আসার কথা ছিল, এখনও কেন আসনি? তার কথায় আমি ভাবনায় পড়ে গেলাম এবং বললাম, আজ আমার শরীর ভালো নেই। আমার শ্বশুর কিছুক্ষণ আমাকে শান্তভাবে দেখলেন, তারপর বললেন, আমি জানি তুমি কেন মানা করছ। তুমি সম্ভবত তোমার শাশুড়ির ভয়ে এসব বলছ। চিন্তা করো না, আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এখন আমি তোমার জন্য অপেক্ষা করছি। যখন আমি তার ঘরে গেলাম, আমি খুব খুশি হলাম এবং তারা আবার সেই একই কাজ করছিল।
আমার শাশুড়ি গতকালের আগেই ক্লান্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর তার শ্বাস ছোট হয়ে এল এবং বলল, আজ আমার শরীর ভালো নেই, আমি আজ এসব করতে পারব না। ঠিক সেই মুহূর্তে শ্বশুর বললেন, তোমার কি সমস্যা হচ্ছে? দিনের পর দিন তুমি আমাকে খুব কম সময় দিচ্ছ এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়ছ। এখনই এখানে এসো। এখন যদি তুমি চুপ করে না বসো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তারপর আমার শাশুড়িও আমাদের সাথে চলে এল। আমরা বেশ কিছুক্ষণ ধরে এটাই করতে থাকলাম। কিছুক্ষণ পর আমার শাশুড়ি একপাশে সরে গেল এবং বলল, এখন আমার কাজ শেষ। আমার আর সাহস নেই। তারপর আমরা দুজনেই এটাই করতে থাকলাম এবং বেশ কিছুক্ষণ পর যখন আমি ক্লান্ত হয়ে পড়লাম, তখন আমার শ্বশুর নিজেই আমাকে বললেন, তুমি খুব ক্লান্ত হয়ে গেছ। এখন আমরা এই কাজ বন্ধ করি এবং কাল ছুটি নিই। এটা শুনে আমার খুব দুঃখ হল যে তারা কাল রাতে কাজ করতে পারবে না। এই ভাবছিলাম যে দরজায় কড়া নাড়ল। দরজা খুললে আমার শ্বশুর বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখলেন এবং বললেন, আজ তুমি খুব সুন্দর দেখাচ্ছ। আমি তার প্রশংসায় লজ্জা পেলাম। তিনি বললেন, চলো আজও কাজ করি। ঘরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তার ঘরে চলে গেলাম এবং তারপর আমরা তিনজনই সেই কাজ করতে লাগলাম যা গত 2 দিন ধরে করছিলাম। এখন আমার মন বলছিল যে আমাকে এই কাজ প্রতিদিন করা উচিত। পরের দিন আমার স্বামীও বাড়ি ফিরে এলেন। স্বামী আসার পরই তিনি আমাকে তার অস্থিরতাপূর্ণ প্রেমের গল্প শোনাতে লাগলেন। আমার ছাড়া তিনি কতটা অস্বস্তিতে ছিলেন এবং আমি সেখানে কত কিছু মিস করছিলাম। আমিও তার কথায় খুব খুশি হলাম যে শেষ পর্যন্ত সে আমার অনুভূতি বুঝতে পেরেছে এবং আমার অভাব অনুভব করেছে। তারপর আমি আমার মাথা তার বাহুতে রাখলাম এবং আরামে ঘুমিয়ে পড়লাম। এখন আমি প্রতিদিন স্বামীর ঘুমানোর পর শ্বশুরের ঘরে যেতাম। তারপর আমরা মধ্যরাত পর্যন্ত এটাই করতাম। এক রাতে যখন আমি শাশুড়ি শ্বশুরের ঘর থেকে ফিরে আমার ঘরে এলাম, তখন আমার স্বামী খুব রেগেছিলেন। আমার স্বামী আমাকে বললেন, আমি তোমাকে বলেছিলাম যে রাতে ঘর থেকে বেরিজো না, কিন্তু তুমি আমার কথা মানোনি। এখন সত্যি সত্যি বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি তার পাশে বসলাম এবং বললাম, আমি তোমার মায়ের ঘরে গিয়েছিলাম। এটা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তুমি এতক্ষণ আমার মায়ের ঘরে কি করছিলে? তিনি আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখলেন। আমি বললাম, আমার তার সাথে কাজ ছিল, তাই গিয়েছিলাম। এরপর তিনি চুপ রইলেন এবং কিছু বললেন না। এখন দ্বিতীয় বা তৃতীয় দিন যখন আমি আমার শাশুড়ির ঘরে সুখ নিতে যাচ্ছিলাম, এবারও তারা ঘুমাননি, তখন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তুমি মায়ের কাছে কি কাজ করতে যাও? আমি কিছু না বলেই যেতে লাগলাম, কিন্তু আমার স্বামী আমাকে টেনে বিছানায় ঠেলে দিলেন এবং রেগে বলতে লাগলেন। আমি তাকে এত রেগে দেখে ভয় পেলাম এবং তাকে বলতে যাচ্ছিলাম যে দরজায় কড়া নাড়ল। আমার স্বামী গিয়ে দরজা খুললেন। সামনে আমার শ্বশুর ছিলেন। তার আমার স্বামীর সাথে কিছু কাজ ছিল, তাই তিনি তার ছেলের সাথে চলে গেলেন। আমি একটা গভীর শ্বাস নিলাম এবং শান্ত হলাম। তারপর কিছুদিন পর এক রাতে যখন আমি শাশুড়ি শ্বশুরের ঘরে গেলাম, তখন সম্ভবত আমার স্বামী ঘুমাননি এবং তিনি আমাকে খুঁজতে খুঁজতে সেই ঘরে চলে এলেন। সামনে আমাদের এমন করতে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। যখন তিনি আমাদের এক পায়ে দাঁড়িয়ে পূজা করতে দেখলেন, তখন তার মুখ থেকে তীব্র আওয়াজ বের হল, কি হচ্ছে? তখন আমার শাশুড়ি তার অন্য পা মাটিতে রাখল এবং সোফায় বসে বলল, তোমার বাবা কতদিন ধরে এই পূজা করছেন? তার কথা হল যে এক পায়ে দাঁড়িয়ে এইভাবে পূজা করলে ঈশ্বর প্রসন্ন হন এবং মানুষ যা চায় তা সব পায়। আমি দ্রুতই ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু তোমার স্ত্রী এবং বাবা দীর্ঘসময় ধরে এই কাজ করেন। জানি না কেন এই দুজন ক্লান্ত হন না। এটা শুনে আমার স্বামী আমার দিকে হেসে তাকালেন এবং বললেন, আমার স্ত্রী খুব ভালো এবং কখনো ক্লান্ত হয় না। তিনি খুশি হয়ে এমন বললেন। এটা শুনে আমি লজ্জা পেলাম, কিন্তু তারপর আমার স্বামী সবাইকে বোঝালেন যে এই ধরনের অন্ধবিশ্বাস রাখা ঠিক নয়। যদি সত্যি মন থেকে ঈশ্বরের পূজা করা হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। বেশ বুঝানোর পর আমার শ্বশুর মানলেন এবং তারপর একজন সাধারণ মানুষের মতো আচরণ করতে লাগলেন। এখন তিনি সকালে স্নান করে ঈশ্বরের ধ্যান করতে লাগলেন এবং আমরাও নিজেদের সংশোধন করলাম এবং ভালোভাবে থাকতে লাগলাম। তাই বন্ধুরা, আজকের গল্প এটাই ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।